তো বন্ধুরা, স্ক্রিনে যে যুদ্ধবিমানটা আপনারা দেখছেন এটা হলো মিৎসুবিশি F2, যা প্রথমবার ভারতের মাটিতে মোতায়েন হবে। এবং এটা শুনেই রীতিমতো আঁতকে উঠেছে চীনের কমিউনিস্ট পার্টি। কেননা যে মুহূর্তেই খবরটা ছড়িয়ে পড়ে যে মিৎসুবিশি ভারতের মাটিতে ল্যান্ড করবে, ইমিডিয়েটলি চীনের কমিউনিস্ট পার্টির যে মুখপাত্র মানে এই গ্লোবাল টাইমস, তারা তো সরাসরি হুমকি পর্যন্ত দিয়েছে যে এটার পরিণতি খুবই মারাত্মক হতে পারে। কারণ এই বিমান ঠিক এমন সময় ভারতে আসছে যখন ওদিকে চাইনিজ রাষ্ট্রপতি শি জিনপিংও প্রথমবার ভারতে আসতে চলেছে গালওয়ান বিবাদের পর। ফলে স্বাভাবিকভাবেই চাইনিজ রাষ্ট্রপতির ভারতে আসার আগে এইভাবে মিৎসুবিশি ফাইটার জেট, যেটা এত দশকে কোনো দিন ভারতের আশেপাশেও ঢোকেনি, তা হঠাৎ করেই ভারতে মোতায়েন হচ্ছে। তো প্রশ্ন তো উঠবেই যে এখানে ভারত এক্স্যাক্টলি কী করতে চাইছে। আর তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়, কেবলমাত্র একটা যুদ্ধবিমান ভারতের মাটিতে মোতায়েন নিয়ে চীনের সরকার এতটা ক্ষেপে গেল কেন? কী আছে এই যুদ্ধবিমানে? আর কেনই বা এই যুদ্ধবিমান হঠাৎ করেই এত দশকে প্রথমবার ভারতে আসছে? সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এটা বেসিক্যালি একটা জাপানিজ যুদ্ধবিমান, যাকে বলতে পারেন F-16 ওপর বেস করে তৈরি করা হয়েছিল। কিন্তু এটা F-16 নয়, এটা তার চেয়ে একেবারেই আলাদা ডিজাইন আর ক্ষমতা দুদিক থেকে। বা আমি তো বলবো এটা অ্যাকচুয়াল F-16 চেয়ে এতটাই বেশি শক্তিশালী যাকে চায়না জমের মতন ভয় পায়। আর এই কারণেই জাপান খুবই বুদ্ধি খাটিয়ে স্পেশালি এই বিমানটা তৈরি করেছিল, যাতে রাশিয়ান আর চাইনিজ এই দুটো যুদ্ধবিমানকেই একসাথে কাউন্টার করা যায়। এখন প্রশ্ন হলো যে এই বিমান তাহলে হঠাৎ করে ভারতে মোতায়েন করার কথা কেন বলা হচ্ছে? এখানে কি ভারত বা জাপান চীনের বিরুদ্ধে কোনো প্ল্যান করছে, নাকি ভারত এই যুদ্ধবিমান কেনার কথা ভাবছে আর সেই ভয়ে হয়তো চীনের রাতের ঘুম উড়ে গেছে? এখানে আপনাদের একটা বিষয় বুঝতে হবে। গ্লোবাল টাইমস এটাকে নিয়ে যে হুমকি ভরা আর্টিকেলটা লিখেছে তার হেডলাইনটা পড়ুন, আমি ট্রান্সলেট করে দিয়েছি। এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে চীন ভয় পেয়েছে যে এই F2 ভারতে আসা একটা সিগন্যাল ছিল। কিসের সিগন্যাল? তো চীনের মতে এর ফলে পুনরায় ইম্পেরিয়াল জাপান মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সেই সামরিকভাবে শক্তিশালী জাপান আবারও তৈরি হচ্ছে, এবং এক্ষেত্রে ওরা ভারতকে নিজেদের সবচেয়ে বড় হাতিয়ার বানাবে চীনকে বরবাদ করতে। আর যদি এমনটা হয় তাহলে চীনের এই যে পুরো ডমিনেন্স সেটা তো ধ্বংস হয়ে যাবে। কারণ এটা আপনারা মানুন বা নাই মানুন, কমিউনিস্ট চীনকে অ্যাকচুয়ালি যতটা শক্তিশালী দেখানো হয় ওরা ততটা শক্তিশালী নয়। তাহলে ওদের ক্ষমতার মেন ভিত কি? আমেরিকা। হ্যাঁ, আমেরিকা। যদি একটু ইতিহাস পড়েন তাহলেই বুঝবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা সেই দেশ যারা কিন্তু জাপানকে দমিয়ে রেখেছে। অর্থাৎ আজকের দিনে এই যে অ্যানিমে তৈরি বা ওই কিউট ডান্স করা জাপান আমেরিকার তৈরি, যাতে অ্যাকচুয়াল শক্তিশালী সেই পুরনো জাপান যারা আমেরিকাকে প্রায় ধ্বংস করে দিয়েছিল তারা যেন কোনো দিন ফিরে আসতে না পারে। উল্টো দিকে এই সেম আমেরিকা তাদের টেকনোলজি আর ডলার দিয়েছিল চায়নাকে, যাতে চীন পশ্চিমাদের জন্য সস্তায় পণ্য তৈরি করে দেয় নিজেদের দেশের ব্যান্ডবাজি। আর ওদের সবচেয়ে বড় বাধা কী ছিল? জাপান, যারা অর্ধেক তো চীন দখল করে রেখেছিল, তাদেরই আমেরিকা পুরো পাপেট বানিয়ে রেখেছে। ফলে চীনের জন্য বলতে পারেন সেই সময় কোনো থ্রেটই ছিল না। ফলে একদম নিশ্চিন্তে বিনা কোনো শত্রুর ভয়ে, যেহেতু ফ্রিতেই চায়না সব কিছু পেয়ে যায়, এর ফলে কী হয়? চীনের যে কমিউনিস্ট পার্টি তাদের নেতারা মারাত্মক কারাপশন করতে শুরু করে। কারণ আনলিমিটেড টাকা আসছিল এবং ওখানকার জনগণ প্রশ্নও করতে পারবে না। উপরন্তু ওদেরকে ফোর্সফুলি ফ্যাক্টরিতে কাজ করতে বাধ্য করা হয়, যাতে গোটা বিশ্বের জন্য এটা ম্যানুফ্যাকচারিং হাব হয়। কিন্তু এভাবে কতদিন চলবে? গোটা দেশে কন্ট্রোল রাখার জন্য কিছু তো চায়, আর তা হলো মিলিটারি। ব্যাস, এখান থেকেই সমস্যার শুরু হয়। ওখানে যে মিলিটারি আছে সেটা বেসিক্যালি কন্ট্রোল করে কমিউনিস্ট পার্টির নেতারা। এর ফলে 80-এর দশকের পর থেকে চীনের সেনাবাহিনীতে এতটাই কারাপশন বেড়ে যায় যে ওখানে আর্মির জেনারেল হতে আপনাকে কোনো যুদ্ধক্ষেত্রে অ্যাচিভমেন্ট দেখাতে হবে না, আর না আপনার কোনো দক্ষতা চায়, বরং তার জায়গায় আপনাকে কমিউনিস্ট পার্টি টপ লিডারশিপের পরিবারের কেউ হতে হবে, অথবা এত বেশি টাকা দিতে হবে যেন ওরা আপনাকে সেনাবাহিনীর কোনো কমান্ডার বা জেনারেল করে দেয়।
উদাহরণ হিসেবে এটাকে নিয়ে 1998 সালে মানে আজ থেকে প্রায় 28 বছর পুরনো এই রিপোর্টটা দেখায়, যেটা নিউ ইয়র্ক টাইমস পাবলিশ করেছিল। এখানে হেডলাইন দেখুন, সেই সময়ে এই মুদ্রাটা উঠেছিল যে ওখানে নেপোটিজম করা হচ্ছে আর্মিতে। সহজভাবে বুঝতে হলে এটাকে ভারতের একটা উদাহরণ দিয়ে বোঝায়। জাস্ট কল্পনা করুন যে ভারতে যদি আমাদের সেনাপ্রধান বা কোনো আর্মির জেনারেল করা হয় বিজেপি অথবা কংগ্রেস নেতার কোনো ছেলেকে, কারণ তারা ক্ষমতায় আছে, অথবা ইতিমধ্যে আমাদের যে আর্মি চিফ আছে তার ছেলে বা মেয়ে অটোমেটিক্যালি নেক্সট কোনো জেনারেলের পদ পেয়ে যায় বিনা কোনো দক্ষতা ছাড়া, তাহলে কি হবে? আমাদের সেনাবাহিনী নামেই সেনা থাকতো, যুদ্ধ জিততে পারতো না। এক্স্যাক্টলি সেটাই চীনের সাথে হয়। এখন আপনারা বলবেন যে ভাই এতে চীনের সুবিধা কী হবে? কোনো নেতা তার ছেলেকে কেন আর্মির জেনারেল বানাতে যাবে? বা কারোর কাছে যদি প্রচুর টাকা থাকে তাহলে সে টাকা দিয়ে আর্মির জেনারেল কেন হতে যাবে? অন্য কিছু করবে? ওয়েল, এর পেছনে দুটো বড় কারণ রয়েছে। প্রথমত, গোটা সেনাবাহিনীর ওপর কন্ট্রোল রাখার জন্য, যাতে কোনো দিন এখানে কু হতে না পারে। আর দুই, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আরও বেশি ইনকাম করার জন্য। উদাহরণ হিসেবে রিসেন্টলি এই রকমের কিছু তথ্য লিক হয়ে যায় চায়না থেকে, যখন দেখা যায় চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রকেট ফোর্স, যারা অ্যাকচুয়ালি সমস্ত চাইনিজ মিসাইল অ্যাটাকের দায়িত্বে আছে, তারাই কারাপশান করেছে। আর ছোটোখাটো কারাপশান নয়, ওখানে শয়ে শয়ে মিসাইল মোতায়েন ছিল, কিন্তু তাতে ওদের জেনারেলরা কী করে, ফিউলের জায়গায় জল ভরে রেখেছিল। অর্থাৎ দুনিয়ার সামনে সংখ্যায় তো চীনে গিয়ে, কিন্তু রিয়ালিটিতে সেটা নকল। এবং ওই কারাপশানের টাকা মিসাইল তৈরির বদলে রকেট ফোর্সের জেনারেলরা খেয়ে নেয়। আর তারপর তো আপনারা জানেন এটা ব্যাপক ভাইরাল হয়েছিল, এবং এই খবরের পর শি জিনপিং বহু চাইনিজ রকেট ফোর্স আর বাকি জেনারেলদের গায়েব করে দেয়, এমনকি ওদের ডিফেন্স মিনিস্টারকেই গায়েব করে দেয়। মানে ওদের ডিফেন্স মিনিস্টার পর্যন্ত এই পুরো চক্রে সামিল ছিল। কিন্তু মুশকিল হচ্ছে যে 50 বছর ধরে এই কারাপশান এতটাই শক্তিশালী হয়েছে যে দু একটা জেনারেলকে সরিয়ে তা কিন্তু ঠিক হবে না। আর এটা চীন খুব ভালো মতোই জানে। এই কারণেই তো 80 দশকের পর থেকে কোনো দেশের সাথে ওরা সরাসরি যুদ্ধে যায়নি। এমনকি তাইওয়ানের মতন এত ছোট্ট একটা দ্বীপ তাকেও দখল নিতে পারে। হ্যাঁ, কিন্তু দাদাগিরি দেখানো কমায়নি যাতে শক্তি প্রদর্শন করা যায়। এখন চীন জানে ওদের অকাত কী, কিন্তু ওরা নিজেদের পিআর মানে গ্লোবালি প্রমোশনে এত বিলিয়ন্স অফ ডলার লাগায় যে চীনকে দুনিয়ার সামনে সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে দেখানো হয়, যেখানে ভারত তো লিটারালি 1 টাকাও খরচ করে না। এই জন্যই আমাদের পিআর এত খারাপ। যাই হোক, তো এই কারণে চায়না চাইছে না কোনোভাবে জাপান পুনরায় আগের রূপে ফিরুক, কারণ ভারত চীনের জাতশত্রু না, আমাদের সীমা বিবাদ আর ক্ষমতার লড়াই। কিন্তু জাপান চীনের লড়াই অনেকটা ভারত পাকিস্তানের মতো। চাইনিজরা জাপানিদের এতটা ঘৃণা করে যতটা হয়তো ভারতীয়রাও পাকিস্তানিদের করে না, কারণ ইম্পেরিয়াল জাপান লিটারেলি অত্যাচারের লিমিট ছাড়িয়ে গেছিল চীনের ভেতর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দরুন আর তার আগে। কিন্তু এত বছর জাপান থেকে চীনের কোনো রকম থ্রেট ছিল না, কারণ জাপানের সংবিধানেই বলা ছিল ওরা নিজেদের সেলফ ডিফেন্স ছাড়া না সেইভাবে সামরিক শক্তি তৈরি করবে, আর না ওরা কাউকে হাতিয়ার দেবে যুদ্ধে, কারণ জাপানকে আমেরিকা এত বছর প্রোটেকশন দিচ্ছিল। এখন মুশকিল হচ্ছে গত কয়েক বছরের সমীকরণটা সম্পূর্ণ পাল্টে গেছে, এবং যখন থেকে এই পুরো ডলারাইজেশনের কাজ শুরু হয়েছে, জাপান বুঝে গেছে আমেরিকা এখান থেকে কেটে পড়বে। পার্টিকুলারলি ট্রাম্প আসার পর তো খোলাখুলি বলে দিয়েছে আমরা জাপানকে বাঁচাতে আসবো না। ফলে বাই এনি চান্স কাল যদি চীনের সাথে কোনো বিবাদ হয়, তখন জাপানের অবস্থা তো চীন খারাপ করে দিতে পারে। তো এর থেকে শিক্ষা নিয়ে জাপান পুনরায় নিজেদেরকে শক্তিশালী করতে শুরু করে, এবং এই পুরো প্রসেসে মূল সাপোর্ট দেবে কে? ভারত। হ্যাঁ, ভারত। আর এটাই চীন সহ্য করতে পারছে না। ওরা আজও ইম্পেরিয়াল জাপানকে ভয় পায়। তাই চীনের ভয় হলো যদি ভারত আর জাপান চীনের বিরুদ্ধে জোট তৈরি করে এই রিজনে ডমিনেট করার চেষ্টা করে, তখন চীনের কী হবে? আর এটা শুধু চীনের আশঙ্কা নয়, অ্যাকচুয়ালি গ্রাউন্ডে তার কাজও শুরু হয়ে গেছে। উদাহরণ হিসেবে কিছু মাস আগে জাপানের সরকার একটা বড় সিদ্ধান্ত নেয় যে ওদের ওপর যত সামরিক বিধিনিষেধ ছিল তা সরকার সরিয়ে নেবে। মানে এখন জাপানের সরকার নতুন আইন এনেছে, যার আওতায় না কেবল জাপান নিজেদের সামরিকভাবে শক্তিশালী করবে, বরং জাপানের কাছে যে সমস্ত বেস্ট টেকনোলজি রয়েছে হাতিয়ার তৈরির জন্য, তা ওরা মিত্র দেশগুলোকেও দেবে। এখন এই মিত্র দেশটাকে ভারত। ভারত ছাড়াও বাকি দেশ রয়েছে, কিন্তু ভারতই এর থেকে সবচেয়ে বেশি ফায়দা লুটছে। যার আওতায় রিসেন্টলি জাপানের নতুন প্রাইম মিনিস্টার ভারতের সফরে এসে প্রথম ধামাকা করে যান।
যেখানে এমন একটা টেকনোলজি যা গোটা বিশ্বে আর কেউ তৈরি করতে পারেন, নাম ইউনিকর্ন, সেটা ভারতের সাথে টেকনোলজি শেয়ারের মাধ্যমে তৈরি করছে জাপান, যাতে ভারতীয় যুদ্ধজাহাজগুলো সম্পূর্ণ স্টেলদি হয়ে যাবে। সহজ ভাষায় বললে যেমন পঞ্চম প্রজন্মের স্টেল যুদ্ধবিমান হয়, যাকে রাডারে ধরা মুশকিল, সেম যুদ্ধজাহাজের ক্ষেত্রে হবে। এবং এর জন্য জাহাজের ওপর এইভাবে এলোমেলো যে সমস্ত রাডার আর বাকি ইকুইপমেন্ট থাকে, তাকে একটা মাস্তুলের মধ্যে নিয়ে এসেছে জাপান, যা জাহাজকেও স্টেলদি করে দেবে। আর এটা বলতে পারেন যে ঐতিহাসিক একটা মুহূর্ত ছিল, কেননা এই ধরনের টেকনোলজি চায়না কেন, আমেরিকার কাছেও নেই। তাই এর কোনো কাউন্টার না রাশিয়া বানাতে পারবে আর না চীনের কাছে আছে, অথচ ভারত এটা পেয়ে গেল। ফলে আগামী দিনে বুঝতেই পারছেন ভারতীয় নৌবাহিনী কতটা শক্তিশালী হবে। আর এখানেই শেষ নয়, জাপান চাইছে ভারতের সাথে আরও মজবুত একটা নতুন সামরিক জোট তৈরি করতে চীনের বিরুদ্ধে। আর এটা হবে বাইলেট্রাল, যার আওতায় এখন বলা হচ্ছে ওদের যে স্টেল যুদ্ধজাহাজ তার টেকনোলজি, এমনকি ভবিষ্যতে যুদ্ধবিমান নিয়েও দুই দেশ একসাথে কাজ করতে পারে এবং দুই দেশ মিলে টেকনোলজি ডেভেলপ করবে বা শেয়ার করবে একে অপরকে, যেটা এত দশকে কোনো দিন হয়নি। ভারত আর জাপানের মধ্যে সম্পর্ক ভালো ছিল, কিন্তু সেগুলো সিভিল পারপাস, ডিফেন্স পারপাসে না। দুই দেশের মধ্যে কোনো রকম বড় লেভেলের সামরিক কোঅর্ডিনেট ছিলই না। আর না জাপান ভারতকে কোনো দিন সাহায্য করতো হাতিয়ার তৈরি বা তার টেকনোলজিতে। কিন্তু এবারে সেই পুরনো ট্র্যাডিশন ভেঙে দিয়ে জাপান ভারতের সাথে একটা সামরিক জোট করতে চাইছে। আর এই কারণেই ইতিহাসে প্রথমবার জাপান তাদের এই বায়ুসেনা আর F-2 এর মতন যুদ্ধবিমান ভারতে পাঠাতে চাইছে বাইলেট্রাল যুদ্ধাভ্যাসে ব্যবহারের জন্য। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এর আগে এই জাতীয় যুদ্ধাভ্যাস হতো না। হ্যাঁ, ছোটোখাটো এক্সারসাইজ হতো, তবে তা সেলফ ডিফেন্স বা ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য, নাকি যুদ্ধের জন্য। কিন্তু এই প্রথম জাপান এই আইকনিক যুদ্ধবিমান ভারতে পাঠাচ্ছে, আর এটা সরাসরি চীনের জন্য সিগন্যাল। যদিও এমন নয় যে এই বিমান আগে আসেনি, এর আগেও একবার এসেছিল, কিন্তু সেটা বাইলেট্রাল কাজের জন্য নয়, বরং সেটা মাল্টি কান্ট্রি একটা এক্সারসাইজের জন্য। ফলে এর থেকে একটা সিগন্যাল চীনের কাছে চলে গেল যে আগামী দিনে আরও হাতিয়ার এবং টেকনোলজি তো ভারত পাবে, উপরন্তু দুই দেশ মিলে এখন চীনকে কাউন্টার করতে শুরু করে দিয়েছে। আর এতে জাপানের টেকনোলজি অসাধারণ কাজে আসবে। স্পেশালি এই যে F-2 যুদ্ধবিমান ভারতে আসছে, এটা নিজের মধ্যে একটা সবচেয়ে বড় উদাহরণ। এই যুদ্ধবিমান যদিও আমেরিকার মদতে এবং F-16 ওপর বেস করে তৈরি, তবে এতে জাপান এত বেশি নিজেদের টেকনোলজি যুক্ত করেছে যা আমেরিকার অ্যাকচুয়াল F-16কেও ছাপিয়ে গেছে। অর্থাৎ এক কথায় বললে জাপানের কাছে এমন এমন টেকনোলজি রয়েছে যা আমেরিকার মতন দেশও ল্যাক করে। তো যদি সেগুলো এখন ভারতের হাতে চলে আসে, সেটা চীনের জন্য থ্রেট হবে। আর ভবিষ্যতে মিসাইল ও যুদ্ধবিমান তৈরিতেও দুই দেশ কোলাবরেশন করতে পারে। উল্টো দিকে চীনের আরেকটা ভয় হল, ভারতীয় বায়ুসেনা মেনলি রাশিয়ান টেকনোলজি ব্যবহার করে। সেম চীনের ক্ষেত্রে, যদিও ওরা নাম বদলে কিছু রাশিয়ার বিমানকে নিজেদের বলে চালায়, কিন্তু টেকনোলজি তো সেম। এক্ষেত্রে যদি এইভাবে ভারতে এসে জাপানের যুদ্ধবিমান রাশিয়ান যুদ্ধবিমানের সাথে যুদ্ধাভ্যাস করে, এটা অ্যাকচুয়ালি জাপানের ক্ষমতাকে চীনের বিরুদ্ধে আরও শক্তিশালী করবে। ফলে এটা চীনের জন্য সরাসরি থ্রেট, কারণ যেমনটা একটু আগেই বললাম, চীন যতটা দেখায় ততটা শক্তিশালী ওরা নয়। এমনকি ওদেরকে তো ফাইটার জেটের পাইলটদের ট্রেনিং দেওয়ার জন্য অস্ট্রেলিয়া বা ইউকের মতন দেশে যে সমস্ত রিটায়ার্ড ফাইটার পাইলট রয়েছে তাদেরকে কিনতে হচ্ছে, যাতে ওরা চীনে গিয়ে চাইনিজ ফাইটার পাইলটদের ভালোভাবে ট্রেনিং দিতে পারে। এছাড়া এই যে পুরো ঘটনাটা ঘটছে, এর টাইমিং খুব গুরুত্বপূর্ণ। রিসেন্টলি রিপোর্ট আসে যে শি জিনপিং ভারতে আসতে পারে ব্রিক্সের জন্য, আর তার আগেই জাপানের যুদ্ধবিমান ভারতে আসা, ওদিকে অরুণাচলে ভারতের নাম পরিবর্তন, এই সব কিছু পরপর সাজালে বিষয়টা স্পষ্ট যে ভারত চীনকে সিগন্যাল দিচ্ছে যে সম্পর্ক একতরফা চলবে না। ভারত বিরোধী কাজে চীন সামিল থাকলে আমরাও নিজেদের গুটি রেডি রাখছি তাকে কাউন্টার করার জন্য। কারণ চীন, পাকিস্তান, বাংলাদেশের সাথে মিলে চীন ম্যাক্সিমাম যা করার করে ফেলেছে, কিন্তু জাপান আর ভারত যোগ দিলে কী হবে তা তো এখনও বিশ্ব দেখেইনি। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।